স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী হচ্ছেন ডাক্তার শারদত্ত মুখার্জি। সুজয়, ডক্টর শারদত্ত মুখার্জি অত্যন্ত দক্ষ একজন চিকিৎসক, রাজ্যের প্রচুর অভিজ্ঞতা তার, সেই কারণেই কি তার উপর এই স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হলো? একেবারে তাই, খুব অভিজ্ঞ এক্সপিরিয়েন্স একজন ব্যক্তি। একটা বিষয় তোমাকে বলি, তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্য দপ্তরে আমরা একবারে বলতে পারবো না যে স্বাস্থ্য দপ্তরে কাজ হয়নি, কিন্তু একটা বিষয় তো বলতেই হবে যে শুধু বড় বড় বিল্ডিং তৈরি করলে হবে না, জেলাতে ডাক্তার নেই। জেলা মানে পুরো স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখেছি যে জেলা থেকে কি পরিমাণ রেফার হওয়া রুগী কলকাতার 5টা মেডিকেল কলেজে সবথেকে বেশি চাপ পড়ে এসএসকেএম হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে, নীলতল সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। এই যে রেফার একটা সিস্টেম, এই সিস্টেমের কিন্তু বদল আনতে হবে। এবং তুমি দেখো যে এই যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান করেছে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল অবস্থা, সেই অবস্থার কিন্তু পরিবর্তন করতে হবে এবং সেটা ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় পারবে। তিনি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ডক্টর এবং আরজি করের মতো ঘটনা কিন্তু তৎকালীন তৃণমূল সরকারের আমলে ঘটে গেল। সেক্ষেত্রে ডাক্তারদের, মহিলা ডাক্তারদের একটা নিরাপত্তা দেয়া এবং আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা তারা একাধিক ইস্যুতে যে আন্দোলন করেছিলেন এবং এরপর এই দপ্তরকে সাজানো, এবং এই দপ্তর একটা অত্যন্ত চ্যালেঞ্জিং দপ্তর, শুভেন্দু অধিকারী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের উপর। এবার আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করেছিলাম যে ডক্টর স্বপন দাশগুপ্ত হচ্ছেন অর্থমন্ত্রী এবং মিলে গেল আজ তাক বাংলার সেই লিস্ট, অর্থমন্ত্রী হচ্ছেন ডক্টর স্বপন দাশগুপ্ত। শুধু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থ দপ্তর, আমরা জানি যে 21 তারিখ বাজেট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের অর্থনীতি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এবং সেখান থেকে তুমি যেটা বলছিলে খানিকক্ষণ আগেও যে প্রচুর অর্থ আসছে বিভিন্ন প্রকল্পের জন্য, অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো ডক্টর স্বপন দাশগুপ্তের ওপর, কারণ কি? দেখো, এই দপ্তরটা সব থেকে চ্যালেঞ্জিং একটা দপ্তর এবং আমরা জানি যে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার যে ঋণ করে গেছে, বামেরা যে ঋণ করে গেছে, সেই ঋণ কয়েক হাজার লক্ষ কোটি টাকা বাড়িয়েছে এই তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার। এবং দেখো, এই যে সামাজিক প্রকল্পগুলো, অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যুবসাথীর পাল্টা, যুবশক্তি, যে এই ধরনের সামাজিক প্রকল্প, এবং তোমাকে তো এটা মানতে হবে যে অর্থ দপ্তর মানে বলা যেতে পারে সরকারের প্রধান মুখ, এবং এই গোটা দপ্তর, এই 41টা বা 42টা যে দপ্তর আজ মন্ত্রী সবার যে লিস্ট প্রকাশ হয়েছে, প্রত্যেকটা দপ্তরের ফাইল কিন্তু এই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সাইন করার পরই সেই দপ্তরের টাকা বরাদ্দ হবে। তো সেক্ষেত্রে অত্যন্ত চ্যালেঞ্জিং। একটা সময় মনে করা হচ্ছিল শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখবেন, পরে আমরা যেটা জানতে পারলাম যে স্বপন দাশগুপ্তর উপর ভরসা করলো উচ্চ মানে 21 তারিখ পর্যন্ত যে ফাইলটা তৈরি করা হবে, যেটা 22 তারিখ পেশ করা হবে, মানে ওই 21 তারিখ যা যা থাকবে, ওই তারপরে ফাইলটা খোলা হবে 22 তারিখ সকালে, পুরোটাই কিন্তু এই স্বপন দাশগুপ্তর হাতে। একেবারে তাই, শুভেন্দু অধিকারী পরামর্শ মেনে শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্ত বসে 22 তারিখ একটা খুব বড় দিন, রাজ্য বাজেট, নবনিযুক্ত নতুন সরকার, তারা এই বাজেটটার ঘোষণা করার পর মানে এই সরকারের যে কি কাজ করবে সেটা এই বাজেটে ঘোষণা হয়। সেক্ষেত্রে অত্যন্ত বড় বিষয় এবং চ্যালেঞ্জিং। এখন দেখার বিষয় যে কি চমক থাকে স্বপন দাশগুপ্ত আমাদের সাধারণ নাগরিকদের জন্য কি বিশেষ ব্যবস্থা করেন। এবার আসি কৃষিমন্ত্রী হচ্ছেন দুধকুমার মণ্ডল। কৃষিমন্ত্রী হচ্ছেন দুধকুমার মণ্ডল। পশ্চিমবঙ্গের মতো একটা কৃষি, যেখানে পশ্চিমবঙ্গের কৃষি কিন্তু প্রধান জীবিকা এখনো পর্যন্ত, কৃষি নির্ভর একটা রাজ্য পশ্চিমবঙ্গ, সেই জায়গায় দাঁড়িয়ে কৃষিমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধকুমার মণ্ডল, তার উপরে ভরসা রেখেছে দল। হ্যাঁ দেখো, একেবারেই তার জীবনে একটা বড় মানে বলা যেতে পারে একটা বিষয় ঘটে গেছিলো। দল তাকে কিছুদিনের জন্যে সাসপেন্ড করেছিল, কিন্তু বলা যায় যে তার যে ফিরে আসা, নতুন করে ফিরে আসা, শুধু ফিরে আসা না, এমনভাবে তিনি ফিরে এলেন। তিনি বিধায়ক হলেন, প্রথমবার টিকিট পেলেন, মানে তিনি
এর আগেও লড়েছেন, কিন্তু প্রথমবার তিনি জয়ী হলেন বিধানসভা থেকে। শুধু জয়ী হলেন না, তিনি ক্যাবিনেট মন্ত্রী হলেন। চাষির ঘরের একজন ছেলে, আরএসএসের অত্যন্ত কাছের এই দুধকুমার মণ্ডল, এবং বিজেপি তার উপর অত্যন্ত ভরসা করে। শ্রমিক ভট্টাচার্যের অত্যন্ত কাছের, যেহেতু পুরনো আদি বিজেপি নেতা, এবং শুভেন্দু অধিকারীও দুধকুমার মণ্ডলকে খুব মানে স্নেহ করেন বলা যেতে পারে। এবং এটা তো ঠিক, এটাও তো একটা বড় চ্যালেঞ্জ। আমাদের রাজ্যের 100% মানুষের মধ্যে 75 থেকে 80% মানুষ তারা কৃষির ওপর নির্ভর করে। তো সেক্ষেত্রে এই দুধকুমার মণ্ডল মানে কৃষকদের যে দাবি দেওয়া, ন্যায্য মূল্য, কৃষকরা যে দাবি করে এসছে, তারা কষ্ট করে ফসল ফলায় কিন্তু কৃষকরা দাম পান না। এই যে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আলুতে তো কৃষকদের 1 বিঘা জমিতে 10,000-12,000 টাকা লস হয়েছে। সেক্ষেত্রে দুধকুমার মণ্ডল কৃষকদের জন্যে কি নতুন প্রকল্প আনে, এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য পদে শুভেন্দু অধিকারী বসালেন, কেন্দ্রীয় নেতৃত্ব বসালেন। এখন দেখার বিষয় তিনি কি কাজ করেন। একদম। এর পরেরটাতে আসবো, মালতী রাভা রায়। মালতী রাভা রায় তিনি কোন কোন দপ্তরের দায়িত্ব পেলেন, কি কি মন্ত্রী হলেন? অনেকগুলো দপ্তর রয়েছে। নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী, স্বনির্ভর গোষ্ঠী দপ্তর, কর্মসূচি পরিবীক্ষণ দপ্তর। অনেকগুলো দায়িত্ব। নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী, স্বনির্ভর গোষ্ঠী, কর্মসূচি পরিবীক্ষণ দপ্তর। দেখো, মালতী মানে বলা যেতে পারে মালতী রাভা রায় উত্তরবঙ্গের একটা আদি বিজেপি নেত্রী বলা যেতে পারে। আরএসএসের অত্যন্ত কাছের, মানে খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি। শুধু আরএসএসের না, আমি বলবো তিনি মানে উত্তরবঙ্গের মানে যতজন বিধায়ক আছে তার মধ্যে সবথেকে ঘরের মেয়ে বলা হয় এই মালতী রাভা রায়কে। কারণ দীর্ঘদিন তার আরএসএসের সঙ্গে যোগ, এবং পার্টির মানে খারাপ সময়ে মালতী রাভা রায়কে পাওয়া গেছে। অবশ্য উত্তরবঙ্গের সংগঠনে তার একটা অত্যন্ত গুরুত্ব আছে। শুভেন্দু অধিকারীর অত্যন্ত স্নেহ করে, অত্যন্ত কাছের। সুকান্ত মজুমদার, বিশেষ করে দিলীপ ঘোষ তাকে খুব পছন্দ করেন। আমি যে কথাটা বলছিলাম, উত্তরবঙ্গের একেবারে বিজেপির ঘরের মেয়ে বলা হয়, এবং তিনি সবাইকে চেনেন। তার আজ থেকে চাপ বাড়লো, কারণ গোটা উত্তরবঙ্গের মানুষ আজ থেকে তার কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যাবে, এটা তার কাছে চ্যালেঞ্জ। এবং নারী শিশু কল্যাণ দপ্তর, মালতী রাভা রায় অত্যন্ত সক্রিয় একজন কর্মী উত্তরবঙ্গের, এবং বিভিন্ন সময় তাকে আমরা বিভিন্ন মানুষের কর্মসূচিতে তাকে দেখা গিয়েছে, মানুষের দুয়ারে দুয়ারে তিনি পৌঁছে গিয়েছেন বিভিন্ন সময়, এবং তার দায়িত্ব অনেকটাই বাড়লো এই দপ্তরগুলো পাওয়ার পর। একেবারে তাই। এবং দেখো, শুধু নারী সমাজ কল্যাণ দপ্তর নয়, স্বনির্ভর গোষ্ঠী, আমরা জানি এ রাজ্যের মহিলাদের যেটুকু কর্মসংস্থান হয় সেটা হচ্ছে এই স্বনির্ভর গোষ্ঠী, এবং প্রত্যেকটা জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপ, সেখানে প্রান্তিক